বলেছিলাম ভিডিও দেব, গতকাল সকালবেলা মনে একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে ভেবেছিলাম যেটা ভিডিও বানাবো এবং তোমাদেরকে দেব। তো বিশ্বাস করো আমি তোমাদেরকে কালকের থেকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ শারীরিকভাবে ভীষণ অসুস্থ ফিল করছি। বিশেষ করে আজকে সকাল থেকে তো একটু খারাপই লাগছে, আর বিকেল থেকে যেন বেশি খারাপ লাগছে। জানি না কেন, কিসের সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। ভীষণ কষ্ট পাচ্ছি, আমি শারীরিকভাবে কষ্ট পাচ্ছি, যার জন্য ভিডিওটা দিতে একটু দেরিও হচ্ছে আর ইচ্ছেও করছিল না কথা বলতে। তো যাই হোক, কালকের থেকে যেহেতু কোনো ভিডিও দিইনি সেই জন্য বসলাম ভিডিওটা করতে। খুব ছোট্ট করে কিছু কথা বলে যাব। অবশ্যই ঠাকুমার ঝুলি খুলছে এবং অনেক লাইভ দেখেছি, অনেক ভিডিও দেখেছি। একজন, এটা তো হওয়ারই ছিল, ও ওর নামে বলবে, ও ওর নামে বলবে, এরকম করেই কিন্তু দুজনের নামেই কথা বেরিয়ে আসবে। এটা তো হওয়ারই ছিল, এটা হবে। আজকে একটা সম্পর্ক যেটা শুধুমাত্র স্বার্থের উপরে দাঁড়িয়ে রয়েছে, যেই সম্পর্কই স্বার্থের উপরে দাঁড়িয়ে থাকে সেই সম্পর্ক টিকতে পারে না। যখনই স্বার্থে ঘা লাগবে, যার স্বার্থে ঘা লাগবে সে তো আঘাত করবেই করবে। তো এই সম্পর্কটা যে এরকমই হওয়ার ছিল সেটা আমরা আগেই জানতাম। তবে এখন যেগুলো যেগুলো শুনছি অবাক হচ্ছি, অবশ্যই অবাক হচ্ছি, কারণ আমরা এত বেশি কল্পনা করিনি। কিছুটা কল্পনা করেছিলাম, এতটা বেশি কল্পনা করিনি, অনেকটা বেশি হয়ে গেছে। এবং কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, ডিটেলস একটু আলোচনা করবো, ঠিক আছে? তো চলো, সবার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আপাতত ভালো নেই, আর সুস্থ তো নেই। বিশেষ করে একদম কোমর, পিঠ, বুক সব দিয়ে করে প্রচণ্ড ব্যথা করছে। গ্যাসেরই সমস্যা হচ্ছে না কিসের সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, ভীষণ কষ্ট পাচ্ছি। ওষুধ খেয়েছি, হ্যাঁ সকালবেলা একটা খেয়েছি, কিছুক্ষণ আগে একটা খেয়েছি, বুঝতে পারছি না কি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা শুরু যখন করেছি ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে হঠাৎ করে তোমাদের এটা দেখতে হচ্ছে পাতানো দিদি এবং ভাইয়ের মধ্যে গন্ডগোল। আচ্ছা, পাতানো দিদি এবং ভাইয়ের মধ্যে গন্ডগোলটা কেন, হঠাৎ করে কেন? কয়েকদিন আগেও দেখেছিলাম পাতানো দিদি এবং ভাইয়ের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ চলে এসেছে। ওকে নিয়ে কিছু বলছিল না। পাতানো দিদিকে নিয়ে লাইভে কিন্তু ভাই আগেও কিছুটা কথা বলেছিল। তারপরে যখন দর্শকরা ভাইকে ছেকে ধরেছিল, হ্যাঁ ভাইয়ের দর্শকরাই, এখন তো পাতানো দিদির দর্শক, তো ভাইয়ের দর্শকরাই কিন্তু ভাইকে ছেকে ধরেছিল যখন ভাই পাতানো দিদিকে নিয়ে কোনো কথা বলেছিল। তারপরে দেখলাম যে পাতানো দিদি কিন্তু একদম কোরিয়ান মুভি দেখাতে ব্যস্ত, কোনো কথা বলতো না, চুপ করে থাকতো। তার মানে এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, কোনো কথা বলতে চাচ্ছিল না। কারণ ও জানে, না না আমি বলছি না পাতানো দিদি যে কোনো দোষ নেই, আমি এটা বলছি না। ও জানতো যদি কোনো গন্ডগোল লাগে, যদি ওর মাথাটা সটকে যায়, তাহলে ও এমন কিছু বলবে যেটা ভাইয়ের জন্য ক্ষতিকারক। এবং যখন ভাই দেখবে যে আমার জন্য ক্ষতিকারক এমন কিছু কথা পাতানো দিদি বলছে, তখন ভাইও এমন কিছু কথা বলবে যেটা শুনে আমরাও অবাক হয়ে যাব যে তুমিও এই কাজগুলো করেছো। সেই জন্য নিজের স্বার্থের জন্যই সে চুপচাপ ছিল, কোনো কথা বলতো না। কিন্তু হঠাৎ করে তাহলে কেন গন্ডগোলটা লাগলো, এটা একটু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে বেচুরাম নাম কিন্তু এমনি ওর নাম বেচুরাম পড়েনি। বেচুরাম নাম কিন্তু যথার্থ ওর নাম। কেন? ও বিক্রি করতে ভালোবাসে, ও সম্পর্ক বিক্রি করতে ভালোবাসে, ও সমস্ত কিছু বিক্রি করতে ভালোবাসে। সেই কারণেই ওই বাচ্চা ছেলেটার ওই একটা অসুস্থ অবস্থায় হসপিটালাইজড হয়েছে, সেরকম একটা ফটো কিন্তু থাম্বনেলে লাগিয়ে বিক্রি করেছে, বিক্রি করে ভিউজ ইনকাম করেছে। এবং এটা দেখে পাতানো দিদি ওই বাড়িতে ফোন করেছিল, ফোন করাতে এবং বলেছিল যে আমি দেখতে যাব। এইখানটাই গন্ডগোলের কারণ, এই জায়গাটায় গন্ডগোলের কারণ। কেন বলতো? ভাই ভেবেছিল যে আমাকে দিদি কোনোদিনও ফোন করবে না বা দেখতে আসবো এরকম কোনো কথা কোনোদিনও বলবে না। ভাই দিদি ফোন করে বলেছে যে না ও ভালোই আছে, শুধুমাত্র একটুখানি দিতে হচ্ছে, নিউমুলাইজেশন দিতে হচ্ছে, ব্যাস ভালোই আছে। এটা দর্শকদের কেন বলে দিয়েছে? ওর ভিউজটা কেন খেয়ে নিল? কারণ ও চেয়েছিল আগামী 5-7 দিন আরও বাচ্চাটাকে বিক্রি করে খাবে। ওর স্বার্থে ঘা লেগেছে, এবং যখনই স্বার্থে ঘা লাগবে, আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু ও অপরপক্ষ যে এই কাজটা করেছে তার উপরে আঘাত করবেই করবে। সেরকমই পাতানো দিদির উপরে আঘাত করে হচ্ছে আমাদের বেচু দাদা। এবং বেচু দাদা পাতানো দিদির উপরে আঘাত করাতে ভেবেছিল পাতানো দিদি এইবারও চুপ থাকবে, কিন্তু চুপ থাকেনি। এইবার ঠাকুমার ঝুলি খুলছে। আচ্ছা, এইবার আমরা শুনেছি যে লক্ষ লক্ষ টাকার নয়-ছয় হয়েছে, লক্ষ লক্ষ টাকা দর্শকদের কাছ থেকে তোলা হয়েছে। আচ্ছা, এখানে গতকাল রাতেও কিন্তু আমি একটা লাইভ শুনেছি, সেটা হচ্ছে আমাদের এখন কি নামে বলবো বুঝতে পারছি না, তোমরা সবাই ম্যাডাম বলে যাকে ডাকো, তার নামে তিনি একটা লাইভ করেছেন। সেই লাইভ নিয়ে তো আমার অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু বলার রয়েছে। আমি যদি পারি আজ রাতে, যদি শরীরটা ভালো থাকে, অবশ্যই ভিডিও করব। করতে পারি না গো, আমার এত কাজের চাপ না, মানে করতে পারি না। যাই হোক, যদি শরীর ভালো থাকে তাহলে আজকে রাতে ওই লাইভটা নিয়ে আমার কিছু কথা বলা, দুর্দান্ত দুর্দান্ত পয়েন্ট দিয়েছে সেখানটায়। তো সেই লাইভের মধ্যেও কিছু কথা বলা আছে।
তো পাতানো দিদি এবং ভাইয়ের এবং আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার আদার্স লাইভ দেখে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে প্রচুর টাকা, লক্ষ লক্ষ টাকার হচ্ছে 9-6 হয়েছে। গেট বানানোর জন্য টাকা এসেছিল, প্রাচীর বানানোর জন্য টাকা এসেছিল, টাকা টাকা আর টাকা। আচ্ছা, তাহলে টাকা তো দুজন মিলেই ভাগ করে নিচ্ছিল, হঠাৎ করে গন্ডগোলটা কেন লাগলো? দিদির সাথে কেন গন্ডগোলটা লাগলো? পাতানো দিদিও টাকা পাচ্ছিল, ভাইও টাকা পাচ্ছিল, দর্শকদের মাথায় কাঁঠালও ভাঙছিল, তাহলে গন্ডগোল লাগার কারণটা কি? কারণ তৃতীয় একটা ব্যক্তি কারণ গন্ডগোল লাগার কারণ এই যে তৃতীয় ব্যক্তি, এটা নিয়ে আমি কাল হয়তো একটা ভিডিও দেবো। এবার ভাই এবং বোনকে নিয়ে বলি। দেখো, ভাই জানতো, ভাই এবং ভাইয়ের পরিবার জানতো যদি আমি আমার বাড়ির বৌমাকে বিক্রি করি আমি ওয়াইটির থেকে টাকা পাবো, কিন্তু এটা কিন্তু ওদের কাছে অবিশ্বাস্য, এটা ওদের কাছে অবিশ্বাস্য যে ওয়াইটি আমাকে টাকা দেওয়ার আগেই, আমি 1 মাস হওয়ার আগেই, ওয়াইটি আমাকে টাকা দেওয়ার আগেই আমার দর্শকরা আমাকে টাকা দিবে, এটা কিন্তু বেচু কোনোদিনও ভাবেনি, কল্পনায়ও ভাবেনি যে আমি ওয়াইটির থেকে টাকা পাওয়ার আগে দর্শকদের কাছ থেকে টাকা পাবো, এটা কিন্তু ভাবিনি। যখন দেখলো যে ওয়াইটির থেকে কি আমি ভিউজ ইনকাম করে যে টাকাটা পাচ্ছি, আদার্স আমার বাচ্চাটাকে দেখে যে মানুষগুলো টাকা দিচ্ছে, এবং 1-2 টাকা না, লক্ষ লক্ষ টাকা, হাজারে মানুষের কথা বলতো, লক্ষ লক্ষ টাকার কথা বলতো, জিনিসের উপরে জিনিস আসতো, আমরা দেখেছি। যখন এগুলো হতে থাকলো তখন সে ভাবলো, বাপরে বাপ, এত দর্শক আর এবং এরকম করেও টাকা পাওয়া যায়, তখনই ওদের ব্যাপারটা বোধগম্য হলো। এবং যখনই বোধগম্য হলো তখনই আমাদের তাঁতিমা, মানে অত্যন্ত চালাক এবং অত্যন্ত লোভী। তাঁতিমা যে কত লোভী সেটা আমরা ভালো মতনই জানি। তো আমাদের তাঁতিমা এই ব্যাপারটাতে সজাগ হলো, আরে ওয়াইটির থেকে টাকা পাওয়ার আগে দর্শকদের কাছ থেকে টাকা পাচ্ছি, এবং দর্শকদের কাছ থেকে টাকাটা কার ভায়া হয়ে পাচ্ছি? দিদির ভায়া হয়ে পাচ্ছি। দিদি টাকাটা নিয়ে আসছে, সেই কারণেই পাচ্ছি। তাহলে আমি যদি ডাইরেক্ট টাকাটা পাই তাহলে কিন্তু আমার টাকাটা ডাইরেক্ট, মনে করো 100 টাকা যদি তোমাকে কেউ দেয়, 25 টাকা যদি দিদি রাখে, 75 টাকা তুমি পাচ্ছ। কিন্তু তাঁতিমা তো প্রচন্ড লোভী, আমাদের বেচু বাবা তো প্রচন্ড লোভী, তাহলে কি করতে হবে? তাহলে পুরো 100 টাকাটাই আমার টাকা ঢোকাতে হবে, দিদিকে আউট করতে হবে। এই একটা পরিকল্পনা কিন্তু শুরুর থেকেই ছিল। হ্যাঁ, এই জন্যই কিন্তু তাঁতিমা বলে বারবার করে বলছিল যে যা পাবে শুধু আমাদের ডাইরেক্ট আমার হাতে দাও, কারোর ভায়া হয়ে দেওয়ার দরকার নেই, আমাদেরকেই দাও, মানে চেয়ে টাকা নিচ্ছিল, বুঝতে পেরেছো? এইবার ব্যাপারটা হলো কি, দেখো, যে ভায়া হয়ে গেছে এবং যে এই টাকাগুলো আনতে সাহায্য করছে সে তো কমিশন খাবে 100%। কারণ তুমি ব্লগার, মনে করো তুমি ব্লগার, তোমাকে মানুষ ভালোবাসছে, এবং কিন্তু তোমার অ্যাড্রেস মানুষ জানে না, ব্যথা খুব, তোমার অ্যাড্রেস মানুষ জানে না, তোমাকে কিভাবে টাকা পাঠাবে, তোমাকে কিভাবে হেল্প করবে সেটা মানুষ জানে না। তাহলে এই জায়গাটা করে দিয়েছে কি? এই জায়গাটা করে দিয়েছে ভায়া হচ্ছে আমাদের এখানে পাতানো দিদি। এবার পাতানো দিদির থ্রুতেই সবকিছু গেছে, এবং পাতানো দিদি সেই সময় নিজেকে অনেক মনে করে ফেলেছে, অনেক কিছু ভাবছে যে আমি ওদেরকে এত কিছু দিয়ে ফেলেছি। ওর নিজের কাছ থেকে কিন্তু 1 টাকাও বের করেনি, ও কিন্তু দর্শকের কাছ থেকে টাকা বের করেছে, এবং দর্শককেই মোল্ড করেই কিন্তু টাকাটা বের করেছে। দর্শকের কাছ থেকে দর্শকের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। এবং এই যে জন্মদিন হয়েছিল, সেই জন্মদিনের প্রচার কিন্তু 1 মাস আগের থেকে শুরু হয়েছিল, এবং এই প্রচার কে করেছিল? এই প্রচার কিন্তু পাতানো দিদিই করেছিল, এবং যাবতীয় কাজ, প্রচারের কাজটা কিন্তু, হ্যাঁ, এই প্রচারের কাজটা কিন্তু পাতানো দিদি করতো। লোভ আমি বলবো না যে বেচুর ছিল না, এটা কিন্তু আমি কোনোদিনও বলতে পারবো না। লোভ প্রত্যেকটা মানুষের ছিল, যারা এখানে জড়িত প্রত্যেকটা মানুষ ছিল, ভিউয়ার্সরা বাদ দিয়ে প্রত্যেকটা মানুষের লোভ ছিল। সেই জন্যই কিন্তু এই গন্ডগোলটা, কারণ ওরা ভাবছে ও বেশি খেয়ে ফেলছে, ওরা ভাবছে আমি ওকে বেশি দিয়ে ফেলছি, এই একটা ব্যাপার। যারা দিচ্ছে তারা তো নিঃস্বার্থ ভালোবাসা ভাবে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা এসে গেছে টাকার এবং পাওয়ার, কমিশন পাওয়ার। সেই কারণে প্রথম ক্ষেত্রে এটা হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে জন্মদিন হয়ে গেল, তারপরে যে স্পন্সার জন্মদিন যেটা আমরা তুলনা করেছিলাম, সবকিছু, খাসির মাংস, ইলিশ মাছ, বাড়িতে যে জিনিসপত্র সবকিছু স্পন্সার। খাট, ছেলে খাটে শুবে সেই খাটটা পর্যন্ত স্পন্সার। খাটের দামও শুনেছিলাম না 1,25,000 টাকা কেউ পাঠিয়েছিল, গাড়ি কেনার জন্য 25,000 টাকা কেউ পাঠিয়েছিল, এমনকি গেটটাও স্পন্সার।
বুঝতে পেরেছো? এবার ব্যাপারটা কি হলো, এবার ব্যাপারটা হলো যে আমি যদি এতদিন প্রথমে তো আমাকে ভায়া হয়ে টাকাটা আসতো, আমি তাদেরকে চিনতাম না। দর্শকদের আমার বাড়িতে আসার রাস্তা আমি করে দিয়েছি। যেই সব দর্শক আমাকে টাকা পাঠাচ্ছে সেই সব দর্শকের কাছ থেকে ডাইরেক্ট আমি ফোন নম্বরটা নিচ্ছি এবং ডাইরেক্ট আমি কন্ট্যাক্ট করতে পারবো, এরকম একটা ব্যবস্থা তৈরি করছি। দেখো প্রথমেই তাতিমা যেমন বলছিল, ওই যেদিনকার জন্মদিনের দিন সবাই গিয়েছিল না, জন্মদিনে যেদিন গেছিল বা মিট আপ হয়েছিল যেদিন ওদের বাড়িতে, যখন সবাই গিয়েছিল তাতিমা যেমন বলছিল যে ভায়া হয়ে দেওয়ার দরকার নেই, সব আমার হাতে দাও, সবাই আমার হাতে দাও। কিন্তু কাকিমা তো নিরুপায়, কারণ ভায়া হয়ে দেওয়াটাই কিন্তু ওটাই কিন্তু প্রথমের কাজ ছিল। কারণ তাতিমা, বেচু এরা কিন্তু কেউই কারোর ফোন নম্বর জানতো না, সব কিন্তু ওই ভায়া হয়েই এসেছে। এইবার কি করেছে, ওই ভায়াটাকে কিন্তু হাঁটাতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য সবার সাথে যোগাযোগ করতে হবে, কে কে টাকা দিচ্ছে, কার কাছে কত টাকা আছে, কে কত টাকা স্পন্সর করছে, কে কত টাকা ওদের দিতে পারে, কে কতটা আমার বাচ্চাকে ভালোবাসে, কে কতটা আমার বাচ্চাকে ভালোবাসে, কে কতগুলো টাকা আমার বাচ্চার জন্য ব্যয় করতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। এবং দীর্ঘদিন ধরে কিন্তু এদের সাথে কথা বলে বলে এরা এই ব্যাপারটা বুঝে নিয়েছে যে এই মানুষটা আমার বাচ্চাটাকে এতটা ভালোবাসে যে একে যদি বলি আমার এই কাজটা হচ্ছে না, বা আমি যদি ভিডিওতেই বলি যে আমার এই কাজটা হবে না, ডাইরেক্ট যদি বলতে না পারি ওই মানুষটাকে ফোন করে, আমি ভিডিওতেই বলি যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, এটা করতে হবে, টাকা পয়সার অভাব, তাহলে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে দেবে, এই টাকাগুলো পাঠিয়ে দেবে। এরকম একটা পরিকল্পনা কিন্তু বেচু এবং তাতিমার মধ্যে ছিল। সেই কারণেই 5 মাস আগে এইসব মানুষগুলো, 5 মাস না তার অনেকদিন আগেই এইসব মানুষগুলো যারা যারা টাকা পাঠিয়েছে তাদের সাথে কিন্তু পার্সোনাল যোগাযোগ রেখেছে তাতিমা, এবং যোগাযোগ রেখে প্রতিনিয়ত তাদের সাথে কথা বলতো এবং তাদের সাথে সুখ দুঃখের আলাপ হতো। এবং সুখ দুঃখের আলাপ করতে করতে কোনো কোনো মানুষের কাছে এই ভায়া যে হয়ে এসেছে পাতানো দিদি তার সম্বন্ধে নিন্দে করতো এবং জিজ্ঞাসা করতো তোমরা কত টাকা পাঠিয়েছিলে। যদি বলতো যে আমি তো 100 টাকা পাঠিয়েছি, কিন্তু যদি বলতো, আর তাতিমা বলতো না 75 টাকা আমি পেয়েছি, তাহলে 25 টাকাটা কোথায় গেল, তাহলে 25 টাকাটা কমিশন খাওয়া হয়েছে। এই বলে যখন শুনতে পারলো, এই ঘটনাগুলো যখন শুনতে পারলো যে কিছু টাকা কমিশনও খাওয়া হয়েছে, কিছু টাকা আমাদের পাঠানো হয়েছে, তখনই তাতিমার এবং বেচুর পায়ের নিচে মাটি সরে গেল। ওরে বাবা, ওরে বাবা, আমাকে পাঠিয়েছে, আমাকে ভালোবাসার মানুষ আমাকে পাঠিয়েছে এবং আমার থেকেও টাকা খেয়েছে, তাহলে তোকে রাখা যাবে না। এখন কি করতে হবে, এখন ডাইরেক্ট খেতে হবে। তারপরে কিন্তু নিন্দে করা শুরু করলো, যেই মানুষগুলো পাতানো দিদিকে দিয়ে টাকা পাঠিয়েছিল তাদের কাছে নিন্দে করা শুরু করলো। এবং নিন্দে করা শুরু করতে করতেই সেই সব মানুষ, দুটো মানুষ খারাপ হতে পারে, 10টা মানুষ খারাপ নয়। খারাপ মিন্স কি, যার হয়ে টাকা পাঠিয়েছে তার কৃতজ্ঞতা অস্বীকার করতে পারিনি। যে প্রথমে তো বেচুর কাছে পৌঁছানোর আমি রাস্তায় পাচ্ছিলাম না, রাস্তা তো হয়ে দাঁড়িয়েছে, ভায়া হয়ে দাঁড়িয়েছে এই পাতানো দিদি। তাহলে এর সম্বন্ধেই যদি বেচু বদনাম করতে পারে, যার দ্বারা আমি এত টাকা পাঠিয়েছি, যার দ্বারা এত উন্নতি সে করলো, তাকে যদি বদনাম করতে পারে, তাহলে বেচু কিরকম মন মানসিকতার মানুষ, এটা কিন্তু দর্শকরাও যেরকম বুঝে গেল, সেরকম পাতানো দিদিকে এসেও কিন্তু সেই দর্শকরাই বলতে শুরু করলো। মোটমাট কথা, এখান থেকেই গন্ডগোলটা লাগার মূল কারণ যে ওকে নিন্দে করতে শুরু করলো, যাতে দর্শকরা ওদের ডাইরেক্ট টাকা দেয়। ওই যে বলে না সোনার ডিম পাড়ার হাঁস, একটু একটু করে ডিম পড়বে, চলো পুরো হাঁসটাকে কেটে দিই, পুরোটাই আমি খেয়ে ফেলি। ব্যাপারটা কি হলো বলতো, ব্যাপারটা হলো এখানে সবাই স্বার্থপর, ব্যাপারটা হলো এখানে সবাই মিশেছে সবার সাথে স্বার্থের জন্য। কিমা মিশেছে এখানে ইসের জন্য, মানে আমি ওকে টাকা দেবো, ভিউজ তো হবেই হবে, সাবস্ক্রাইবার গেন তো হবেই হবে, আমার ফেস ভ্যালু তো হবেই হবে, সাথে দর্শকরা যে টাকাটা নিচ্ছে সেখান থেকে কমিশন খেতে পারবো। আর বেচুর হচ্ছে আলাদা চিন্তা ভাবনা, যে প্রথমবারে কিমা দিয়েছে কোনো উপায় ছিল না বলে, কিন্তু দ্বিতীয়বার আমি সবার সাথে ফোন নম্বর নিয়ে নিয়েছি, এবার কিন্তু আর কিমাকে দিয়ে কারোর ভায়া হয় দরকার নাই, ডাইরেক্ট আমার কাছেই আসবে, আমার অ্যাকাউন্টেই টাকা আসবে, এরকম ব্যবস্থা আমি করে নেব। এবং কিমাকে যাতে আমার বাড়িতে আসতে না হয়, কিমা কতটা নোংরা, কিমাকে যাতে কোনো আমার হয়ে যেন কেউ টাকা না পাঠায়, সেই ব্যবস্থাটাও করব। কি করব, ভেতরে ভেতরে সবার সাথে এই কুটকাচালিগুলো করব। কিমা আমাদের থেকে টাকা দেয়নি, তোমরা যে টাকাটা পাঠিয়েছো সমস্ত টাকা কিন্তু আমার কাছে পৌঁছয়নি, কিমাও খেয়েছে। বুঝতে পেরেছো মূল ঘটনাটা কোথায়? মূল একটাই ঘটনা, সেটা হচ্ছে দর্শকদের বোকা বানানো, আর কিচ্ছুই না। দর্শকের ইমোশনস নিয়ে খেলা, আর কিচ্ছু না। এটা সবাই মিলে করেছে। বলবো না বেচু একাদশী, বলবো না কিমা একাদশী, দুজনেই দোষী। দুজনেই দুজনকে ব্যবহার করেছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য।
দুজনেই দোষী। এখন ঠাকুমার ঝুলি খুলছে, এখন একের পর এক সত্যি কথা বেরিয়ে আসছে। তাহলে তখন কেন বেরিয়ে আসেনি যখন এই ঘটনাগুলো আমরাই বলছিলাম যে বাচ্চাটার পারবারিশ হচ্ছে না, বাচ্চাটার কোনো চিকিৎসা হচ্ছে না, বাচ্চাটার খাওয়া হচ্ছে না, ঠিকঠাক করে যত্ন হচ্ছে না, বাচ্চাটার পড়াশুনো হচ্ছে না, যখন আমরা গলা ফাটিয়ে চিৎকার করেছি তখন কেন কিমা তার পাতানো দিদি চুপ করে মুখটা বন্ধ করে বসেছিল? তার কারণ সে ভেবেছিল হয়তো সম্পর্কটাকে আবার ভালো করা যাবে, আমি আবার কমিশন খেতে পারবো, এরকম একটা ভেবেছিল। কিন্তু এই সম্পর্ক আর ভালো হবার নয়। কেন বেচু যার জিনিস বেচু ইউজ করে ফেলতে ভালোবাসে। তো আজকে আমরা বুঝতে পারলাম যে বেচু এবং কিমা দুজনের সাথে সম্পর্কটাই ছিল টাকার সম্পর্ক, স্বার্থের সম্পর্ক। বুঝতে পেরেছো? সেই জন্যই গন্ডগোলটা এখান থেকেই শুরু। থাকলেও টাকা পয়সা, প্রচুর টাকা পয়সা নয়ছয় হয়েছে, প্রচুর টাকা পয়সা নয়ছয় হয়েছে। গেট বানানোর জন্য, ভাবতে পারছো, গেট বানানোর জন্য কেউ 5 লক্ষ টাকা দেয়। অন্যের বাড়ির গেট বানানোর জন্য একটা দর্শক 5 বছর ধরে একটা ফ্যামিলিকে দেখে আসছে, বাচ্চাটার জন্ম দেখে আসছে, তার প্রতি তার কতটা ভালোবাসা থাকলে পরে একটা দর্শক ওই বাচ্চাটার সেফটির জন্য গেট বানানোর জন্য 5 লক্ষ টাকা দেয়, মানে ওয়াল শুদ্ধ 5 লক্ষ টাকা দেয়। আর বেচু, তার মানে বেচু কিরকম ধুরন্ধর মাল তুমি চিন্তা করো, যে বেচু আবার ওই টাকাটা খেয়ে টেয়ে নিয়ে গেট টেট বানিয়ে নিয়ে অর্ধেক কাজ করে বসেও রয়েছে। যখন সেই দর্শকটা আবার ফোন করে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, গেট এখনো কেন হলো না, টাকা পয়সা তো সবই পাঠিয়ে দিয়েছি, আবার সেই দর্শককে বলছে সিমেন্টের দাম বেড়ে গেছে, মানে ওই বাজেটে তুমি যে টাকাটা পাঠিয়েছো সেই বাজেটে আমার গেটটা কমপ্লিট হচ্ছে না, আরও টাকা দরকার। ভাবতে পারছো এদের মন মানসিকতা, এদের মন মানসিকতা। কেউ ভালো এখানটায় কেউ ভালো নয়। যেরকম ব্লগার ছিল শয়তান, যেরকম ব্লগারের বাড়ির লোক ছিল শয়তান, যেরকম ব্লগার মানে টাকা খাওয়ার জন্য, যদি বেচু সৎ থাকতো, যেটা প্রতিপন্ন করার চেষ্টা করছে বেচু সৎ, যদি বেচু সৎ থাকতো তাহলে বেচু প্রথম দিনই কিচ্ছু নিত না। গিফট আসলে পরে এত আনন্দে গিফট আনবক্সিং করতো না, এত গিফট মানে দেখে ও পাগলের মতন হয়ে যেত না, ওই খাটটা দেখে ওই পাগলের মতন হয়ে যেত না। ওর যে পুরো বাড়িটা, ওর যে গিফট, ওর যে ছেলে, ওর যে সন্তান, এই সব কিছুর পেছনে অবদান একটা মেয়ের, সেটা হচ্ছে তার ওয়াইফ। বিগত 5 বছর ধরে তার ওয়াইফ ওই সংসারটাকে আঁকড়ে ধরে ওই চ্যানেলটাকে বড় করেছে, আমরা দেখেছি। এবং সেই ওয়াইফকে তাড়িয়ে নিজে ওই জায়গাটাতে নেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, ওই 5 বছরের কর্মফল 1-1.5 বছর অবধি চলবে, এটা বড্ড স্বাভাবিক। 1-1.5 বছর মানুষকে লাগবেই চিনতে। কিন্তু দেখো তো এখন বেচু কিছু করতে পারছে? বেচু কি এখন কিছু করতে পারছে না। অথচ বেচু যে কত নোংরা, বেচু যে কত চরিত্রহীন আমরা আরামসে জানতে পারছি। বেচুর এক নয় একাধিক মহিলার সাথে সম্পর্ক। আচ্ছা, কিছু তোমরা বলছো, অনেকেই বলেছে যে সীমা যে কথাটা বলছে সেটারই গ্যারান্টি কি আছে? তার যেটা সত্যি কথা বলছে তার গ্যারান্টি হচ্ছে গতকাল রাতের ম্যাডামের লাইভ। ম্যাডামও কিন্তু এখানে এই বলেছে যদি করেই থাকে তাহলে অন্যায় কি করেছে। যদি এটা মিথ্যে কথা হতো ম্যাডাম সেখানেই বাক সাধ্য, কিন্তু সেটা করেনি। ম্যাডাম রাস্তা খোলা রেখেছে। বুঝতে পেরেছো? ঘটনাটা অনেক বড় ঘটনা। আর ম্যাডামের লাইভ নিয়ে আমার অনেক কিছু বলার রয়েছে, আসবো যদি শরীর ভালো থাকে, রাতে যদি ভিডিও করতে পারি, কালকে সকালে তোমাদের ভিডিও দেবো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।